তোর কি আক্কেল আছে এই রকেট ঠিক করার? তুই জানিসও এই রকেট ৫,০০০ কোটির। যদি এই রকেট ঠিক না হয় তাহলে আমি বরবাদ হয়ে যাব। যদি তুই এই রকেট ঠিক করে দিস তাহলে আমি তোকে ৫০ কোটি দেব। সমুদ্র থেকে আসা নোনা হাওয়া সেই কাঁচা বস্তিতে অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব ছড়িয়ে দিচ্ছিল। টিনের ছাদ থেকে টপকানো জল, বিদ্যুতের ঝুলন্ত তার, আর মাঝখানে একটা অসমাপ্ত মাঠ। এই মাঠের কিনারায় একটা পুরনো সিমেন্টের পাইপের ভিতরে ১৫ বছরের ছেলে থাকত। নাম ছিল কুহাল। লোকেরা তাকে নামের থেকে কাজের জন্য বেশি জানত। সে কবার বিনিয়ে নেওয়া ছেলে। কুনহাল রোজ সকালে সূর্য ওঠার আগে উঠত। তার মা ৩ বছর আগে চলে গেছে, আর বাপুর কোনো খোঁজ নেই। যা ছিল সেই বস্তি, সেই পাইপ, সেই বোরা যাতে সে সারাদিনের কবার ভরত। ভাঙা পাখা, জ্বলে যাওয়া তার, ফেলে দেওয়া সার্কিট বোর্ড, ঘিসে যাওয়া ব্যাটারি। বাকি বাচ্চাদের জন্য এটা কচরা ছিল, কিন্তু কুনহালের জন্য এটা বই ছিল। সে প্রত্যেক জিনিস খুলে দেখত, বোঝার চেষ্টা করত যে এটা চলে কিভাবে আর বন্ধ হয় কেন। বস্তির ঠিক পিছনে একটা উঁচু বাঁধ ছিল। বাঁধের ওপারে ছিল ভারতের সবচেয়ে বড় লঞ্চ কমপ্লেক্স। সেখানে প্রায়ই সাদা কোট পরা লোকেরা আসা যাওয়া করত। বিশাল রকেট ট্রলিতে চলে। কুহাল ঘণ্টার পর ঘণ্টা সেই বাঁধের কাছে দাঁড়িয়ে থাকত। তাকে রকেটের নাম জানা ছিল না, কিন্তু সে জানত যে যখন মাটি কাঁপে আর আকাশ গর্জে ওঠে তখন কোনো খুব বড় জিনিস ওপরে যাচ্ছে। সেই দিন মাহল অন্যরকম ছিল। সকাল থেকে হেলিকপ্টার ঘুরছিল, নিরাপত্তা বাড়ানো হয়েছিল। বস্তিতেও আলোচনা ছিল যে আজ কোনো খুব দামি রকেট লঞ্চ হবে। কেউ বলছিল ৫,০০০ কোটির। কুনহালকে টাকার অর্থ ঠিকঠাক জানা ছিল না, কিন্তু এতটা জানত যে ৫,০০০ কোটি মানে অনেক বেশি। সে রোজকার মতো কবার বিনতে বিনতে লঞ্চ কমপ্লেক্সের পিছনের অংশ পর্যন্ত পৌঁছে গেছে। সেখানে প্রায় কিছু পুরনো ইলেকট্রনিক সামান ফেলে দেওয়া হতো। আজও একটা বড় ডাম্প পড়েছিল। কুনহালের চোখ চকচক করে উঠল। সে বোরা খুলল আর সামান ছাঁটতে লাগল। হঠাৎ তার নজর একটা জ্বলে যাওয়া কন্ট্রোল মডিউলে পড়ল। অর্ধেক ভাঙা, কিন্তু ভিতরের সার্কিট স্পষ্ট দেখা যাচ্ছিল। কুনহাল তাকে তুলল, ধুলো ঝাড়ল আর সেখানেই বসে দেখতে লাগল। তার আঙুলগুলো নিজে থেকেই ট্র্যাক খুঁজতে লাগল। কোন পার্ট কোথায় যায়, কোন লাইন কিসের সাথে যুক্ত হয়। তখনই মাটির নিচ থেকে একটা হালকা কম্পন অনুভূত হল। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। কুহাল চমকে উঠল। এখনও তো লঞ্চের সময় আছে, সে নিজেকে বলল। সে এটা জানত, কারণ গত কয়েকটা লঞ্চে সেই প্যাটার্ন দেখেছে। এই কম্পন লঞ্চের ঠিক আগে হয় না। সে কান বাঁধের দিকে লাগাল। ভিতর থেকে শব্দ আসছিল, দৌড়ানো পদক্ষেপ, তীব্র আওয়াজ, অ্যালার্মের হালকা গুঞ্জন। কুনহালকে কিছু গড়বড় লাগল। সে আবার কন্ট্রোল মডিউলের দিকে দেখল। হঠাৎ তাকে সার্কিটে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। এক জায়গায় যেখানে পাওয়ার ফ্লো উল্টো যাচ্ছিল, যেন কেউ পথ বদলে দিয়েছে। তার শ্বাস তীব্র হয়ে গেল। যদি এখানে কারেন্ট উল্টো যায়, সে বিড়বিড় করে বলল, তাহলে পুরো সিস্টেম সেফটি মোডে আটকে যাবে আর লঞ্চ রুকে যাবে। সে মাথা তুলে বাঁধের ওপারে দেখল। সেখানে দাঁড়িয়েছিল সেই বিশাল রকেট, শান্ত, স্থির, কিন্তু যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। কুনালকে জানা ছিল না যে এটা শুধু একটা রুকাবাট নয়। তাকে জানা ছিল না যে পরের কয়েক ঘণ্টায় দেশের শ্বাস এই লঞ্চের ওপর ঝুলে থাকবে। আর সবচেয়ে বড় কথা, তাকে এটাও জানা ছিল না যে আজ কাবার বিনতে বিনতে সে সেই জায়গায় পৌঁছবে যেখানে ৫,০০০ কোটির সিদ্ধান্ত হবে। কিন্তু একটা কথা সে স্পষ্ট বুঝে গেছে, কিছু ভুল আছে, আর যদি এখনই না শুধরে তাহলে অনেক বড় ক্ষতি হবে। এখান থেকেই শুরু হয় সেই কাহিনী যাতে একটা কাবার বিনিয়ে নেওয়া ছেলে ইতিহাসের সবচেয়ে দামি রকেটের সামনে দাঁড়াতে চলেছে। লঞ্চ কমপ্লেক্সের ভিতরে কন্ট্রোল রুম সেই সময় কোনো ঝড়ের থেকে কম ছিল না। দেয়াল ভর্তি স্ক্রিন লাল আর হলুদ সতর্কতায় ভরে গেছে। বিপ 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 অ্যালার্মের আওয়াজ লাগাতার মাথায় গেঁথে যাচ্ছিল। মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা তাদের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। তাদের কপালে ঘামের ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা তৃতীয়বার। তিনি রাগ আর ঘাবড়ানোতে বলল, লঞ্চ সিকোয়েন্স নিজে থেকে সেফটি মোডে কেন যাচ্ছে? একটা যুবক ইঞ্জিনিয়ার কাপা আওয়াজে বলল, স্যার, ফিউয়েল নয়, থ্রাস্ট নয়, সবকিছু নর্মাল। সমস্যা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে, কিন্তু সিস্টেম তাকে চিনতে পারছে না। এই রকেট সাধারণ ছিল না। ৫,০০০ কোটি, ৬ বছরের পরিশ্রম, ৩ দেশের জয়েন্ট প্রজেক্ট, আর পুরো দেশের নজর। অনিরুদ্ধ বার্মা ঘড়ি দেখল। লঞ্চে এখন শুধু ৯০ মিনিট বাকি।
যদি 30 মিনিটে ফল্ট না পাওয়া যায়, তিনি ভারী আওয়াজে বলল, তাহলে লঞ্চ অটো আর পরের উইন্ডো কমপক্ষে 8 মাস পর। কমরায় নীরবতা ছড়িয়ে গেল। কেউ কিছু বলল না, কিন্তু সবাই জানত এর অর্থ কি। দেশের সবচেয়ে বড় ব্যর্থতা। সেই সময় লঞ্চ কমপ্লেক্সের পিছনের গেটের কাছে একটা সিকিউরিটি গার্ড কাবার্ডের ঢিবির কাছে দাঁড়ানো ছেলেকে ঘুরিয়ে দেখছিল। এখানে কি করছিস? কুহাল চমকে উঠল। সাহাব, আমি রোজ এখান থেকে কাবাড় তুলি। সে ভয় বলল। গার্ড তাকে তাড়াতে যাচ্ছিল যে তখনই ভিতর থেকে একটা টেকনিশিয়ান দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলো। তার হাতে ভাঙা কন্ট্রোল মডিউল ছিল। এটা বেকার হয়ে গেছে, সে চিৎকার করে বলল। স্পেয়ারও কাজ করছে না। কুনালের নজর সেই মডিউলে আটকে গেল। তার ধড়কন তীব্র হয়ে গেল। সাহাব, সে সাহস করে বলল, যদি আপনি খারাপ না মনে করেন তাহলে কি আমি দেখতে পারি? গার্ড হেসে উঠল। 5,000 কোটির রকেটকে তুই দেখবি? কিন্তু টেকনিশিয়ানের মুখে ক্লান্তি ছিল, হার ছিল। সে বিরক্ত হয়ে মডিউল কুনালের দিকে এগিয়ে দিল। নে, দেখ, বেশি কিছু বাঁচেনি। কুনহাল মাটিতে বসে গেল। সে মডিউল খুলল। তার আঙুলগুলো কাঁপছিল না। সে মনোযোগ দিয়ে প্রত্যেক ট্র্যাক, প্রত্যেক কানেকশন দেখছিল। এটা ফল্ট নয়, সে ধীরে বলল। এটা ডিজাইনের সংঘর্ষ। টেকনিশিয়ান চমকে উঠল। কি বকবক করছিস? কুনাল একটা জ্বলে যাওয়া লাইনের দিকে ইশারা করল। এই লাইন ব্যাকআপ সিস্টেমের সাথে যুক্ত। যেই প্রাইম সিস্টেম স্থির হয়, এই লাইন উল্টো সিগন্যাল পাঠিয়ে দেয়। সিস্টেম মনে করে বিপদ আছে আর নিজেকে লক করে নেয়। টেকনিশিয়ানের চোখ ফুলে গেল। এটা তো ডকুমেন্টেশনে নেই। কুনহাল মাথা নিচু করে বলল, কারণ এটা খারাপই মেশিনের নয়, মানুষের তাড়াহুড়োর। কেউ দুটো সেফটি লেয়ারকে একসাথে জুড়ে দিয়েছে। সেই টেকনিশিয়ান কিছু না বলে ভিতরের দিকে দৌড়ালো, আর কুনহাল সেখানেই বসে রইল। তাকে জানা ছিল না যে এইমাত্র সে সেই দরজায় টোকা দিয়েছে যা শুধু ডিগ্রিওয়ালাদের জন্য খোলে। কিন্তু এখন দেরি হয়ে গেছে। কন্ট্রোল রুমের ভিতরে প্রথমবার কেউ বলল, সে ছেলেকে ভিতরে ডাকো, আর এখন থেকে কাহিনী একটা বিপজ্জনক মোড় নিতে চলেছে। কুনহালকে যখন কন্ট্রোল রুমের ভিতরে আনা হলো, তাহলে তাকে লাগল যেন সে কোনো অন্য দুনিয়ায় এসেছে। চারদিকে চকচকে স্ক্রিন, দৌড়ানো সংখ্যা, ইংরেজিতে লেখা শব্দ আর শত শত চোখ, যা তাকে এমন দেখছে যেন সে কোনো ভুল। তার নোংরা কাপড়, ছেঁড়া চপ্পল আর ধুলোয় মাখা মুখ সেই ঘরের সাদায় মিলছে না। এই সেই ছেলে, একটা সিনিয়র সায়েন্টিস্ট ছাপিয়ে না রেখে ব্যঙ্গ করে বলল। মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা হাত তুলে সবাইকে চুপ করাল। এই কন্ট্রোল মডিউলে ব্যাক ফ্লোর কথা বলেছে, তিনি বলল। আর এখনও কোনো সিস্টেম তাকে ধরতে পারেনি। কুনাল চুপচাপ দাঁড়িয়ে রইল। তাকে ভয় লাগছিল, কিন্তু তার থেকে বেশি তাকে সেই স্ক্রিনের চিন্তা ছিল, যাতে বারবার লঞ্চ অটো চমকাচ্ছে। তোমার নাম? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞাসা করল। কুহাল। সে ধীরে বলল, পড়াশোনো? স্কুল যায়নি স্যার। ঘরে কিছু লোক মুচকি হাসল। একটা ইঞ্জিনিয়ার বলল, তাহলে তুই কিভাবে বলতে পারিস যে এটা ডিজাইনের ভুল? কুহাল প্রথমবার মাথা তুলে সবার দিকে দেখল। কারণ স্যার, সে বলল, যখন দুটো মোটর একই চাকাকে উল্টো দিকে টানে তাহলে চাকা ঘোরে না, ভেঙে যায়। ঘরে নীরবতা ছড়িয়ে গেল। অনিরুদ্ধ বর্মা চেয়ার থেকে উঠে বলল, তুই বোর্ডে দেখাতে পারিস? কুহাল ধীরে ধীরে ডিজিটাল বোর্ডের কাছে গেল। তার হাত কাঁপছিল না। সে একটা সাধারণ ডায়াগ্রাম বানাল। দুটো বক্স, মাঝখানে একটা তীর, তীর আর তারপর একটা উল্টো তীর। এটা প্রাইম কন্ট্রোল, সে বলল। আর এটা ব্যাক অ্যাপ। দুটোই ঠিক। কিন্তু যেই থ্রাস্ট স্থির হয়, ব্যাক অ্যাপ এটা মেনে নেয় যে সেন্সর ফেল আর সিস্টেম নিজেকে বন্ধ করে নেয়। একটা সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলো। কিন্তু এটা তো শুধু 0.02 সেকেন্ডের জন্যে হয়। কুহাল মাথা নাড়ল। রকেটের জন্যে 0.02 সেকেন্ডও অনেক। অনিরুদ্ধ বর্মা তুরন্ত বলল, সিমুলেশন চালাও। এখন কিবোর্ডে আঙুল দৌড়াতে লাগল। স্ক্রিনে মডেল ঘুরতে লাগল। 10%, 35%, 68%। হঠাৎ স্ক্রিন রুকে গেল। ফল্ট আইডেন্টিফাইড, সিগন্যাল কনফ্লিক্ট। ঘরে কেউ শ্বাস ছাড়ল, কেউ চেয়ার ধরল। সে ঠিক ছিল, কেউ বলল। কিন্তু আনন্দ বেশি দেরি করল না। একটা নতুন সতর্কতা চমকাল। টাইম রিকোয়ার্ড টু ফিক্স, 4 ঘণ্টা। অনিরুদ্ধ বর্মার মুখ শক্ত হয়ে গেল। 4 ঘণ্টা নেই আমাদের কাছে, তিনি বলল। লঞ্চ উইন্ডো 40 মিনিটে বন্ধ হয়ে যাচ্ছে। সবার নজর কুহালের ওপর গেল। সে কিছু ভাবছিল। তারপর বলল, যদি আমরা সিস্টেম বদলাই না, শুধু তাকে চকমা দিই? মানে? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞাসা করল। কুহাল স্ক্রিনের দিকে ইশারা করল। যদি ব্যাকঅ্যাপকে লাগে না যে বিপদ আছে, তাহলে সে লক করবে না। আমাদের শুধু সিগন্যালের পথ বদলাতে হবে, কাটতে নয়। এটা খুব রিস্কি,
একটা বিজ্ঞানী বলল। যদি ভুল হয় তাহলে রকেট যাই হোক না উড়বে। কুহাল শান্ত আওয়াজে বলল। ঘরে আবার নীরবতা। অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিল। কত সময় লাগবে? 10 মিনিট, কুহাল বলল। যদি আমাকে অ্যাক্সেস মেলে? ঘড়ির টিকটিক এখন সবাইকে শোনা যাচ্ছিল। এটা সিদ্ধান্ত শুধু রকেটের নয়, এটা বিশ্বাসের ছিল। আর এবার প্রশ্ন এটা নয় যে কুহাল কে, প্রশ্ন এটা ছিল, দেশ কি একটা কাবার বিনিয়ে নেওয়া ছেলের উপর বিশ্বাস করবে? কন্ট্রোল রুমে এখন কোনো অতিরিক্ত আওয়াজ নেই, না বিতর্ক, না ব্যঙ্গ, শুধু ঘড়ির টিকটিক আর স্ক্রিনে চলা কাউন্টডাউন। টি 28 মিনিট। অনিরুদ্ধ বর্মা টেকনিক্যাল চিফের দিকে দেখল। তাকে অ্যাক্সেস দাও, তিনি বলল, কিন্তু প্রত্যেক স্টেপ রেকর্ড হবে। এক মুহূর্তের জন্যে কেউ বিরোধ করল না, হয়তো এজন্য কারণ এখন হারানোর কিছু বাঁচেনি। কুনহালকে একটা খালি টার্মিনালের সামনে বসানো হলো। কিবোর্ড তার জন্যে নতুন ছিল, কিন্তু লজিক নয়। সে চোখ বন্ধ করল, যেন কোনো ম্যাপ মনে মনে দৌড়াচ্ছে। স্যার, সে বলল, আমাকে শুধু সিগন্যাল রুটিংয়ের ম্যানুয়াল দরকার। একটা ইঞ্জিনিয়ার অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই পড়তে পারবি? কুনহাল হালকা হেসে বলল, আমি পড়ব না, চিনে নেব। ফাইল খুলল, কোডের শত শত লাইন। কুনহাল মাউস ছুল না, সে শুধু দেখছিল। এখানে, সে বলল, এই কন্ডিশন ভুল, এটা তো সেফটি ইন্টারলক। কেউ বলল, এটাকে ছোঁয়া যায় না। এসি সবাইকে থামিয়েছে। কুনহাল বলল, এটা মানছে যে বিপদ বাইরে থেকে, যখন বিপদ ভিতর থেকে তৈরি হচ্ছে। টি 30 মিনিটস। অনিরুদ্ধ বর্মা জিজ্ঞাসা করল, কি বদলাতে হবে? কিছু না বদলাতে। কুনহাল বলল, শুধু টাইমকে গুমরাহ করতে হবে। সে বুঝিয়ে বলল, যদি আমরা ব্যাকআপ সিস্টেমকে 0.03 সেকেন্ড লেট করে দিই, তাহলে তাকে লাগবে যে প্রাইম সিস্টেম এখনও কন্ট্রোলে আছে। একটা সিনিয়র বিজ্ঞানী ফিসফিসিয়ে বলল, এটা তো সিস্টেমকে মিথ্যা বলা হলো। কুনহাল মাথা নাড়ল। স্যার, প্রত্যেক মেশিনকে কখনো কখনো মিথ্যা দরকার, নইলে সে ভয়ে কাজ করা ছেড়ে দেয়। ঘরে কেউ বলল না। টি 24 মিনিট। কোডে পরিবর্তন শুরু হলো। প্রত্যেক লাইনের সাথে হৃদয়ের ধড়কন তীব্র হচ্ছিল। যদি এটা ফেল হয়, একটা ইঞ্জিনিয়ার বলল, তাহলে রকেট প্যাডে জ্বলে যেতে পারে। কুনহাল না বলল। মুখ ফিরিয়ে বলল, না, জ্বলবে না, কারণ আগুন তখন জ্বলে যখন তাকে পথ না মেলে। টি 18 মিনিটস। সিস্টেম রিবুট হল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, স্ক্রিনে লেখা এলো সেফটি মোড স্ট্যান্ড বাই। ঘরে কেউ মুষ্টিবদ্ধ করল। তারপর পরের লাইন, কন্ট্রোল রিস্টোর্ড। একটা তীব্র শ্বাস বাইরে বেরিয়ে এলো। কারো চোখ ভরে এলো। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। হঠাৎ আবহাওয়া বিভাগের স্ক্রিন লাল হয়ে গেল। স্যার, আবহাওয়া অফিসার বলল, ওপরের হাওয়ার গতি নির্ধারিত সীমা থেকে ওপরে যাচ্ছে, উইন্ড শিয়ার বাড়ছে। অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করল। আজ সবকিছু একসাথে কেন ভাঙছে? কুনহাল প্রথমবার ক্লান্ত মুখ দেখাল, কিন্তু তার চোখ এখনও স্ক্রিনে ছিল। স্যার, সে বলল, যদি রকেট এখন না উড়ে, তাহলে এই সমস্যা আবার ফিরে আসবে। কিন্তু হাওয়াকে থামানো যায় না। কুনহাল বলল, তাকে ব্যবহার করা যায়। ঘরে আবার সেই প্রশ্ন ভাসল, কি একটা 15 বছরের ছেলের বোঝা 5000 কোটির রকেট থেকে বড় হতে পারে? টি 5 মিনিটস। অনিরুদ্ধ বর্মা মাইক তুলল। তাদের আওয়াজে এখন ভয় নেই। অল স্টেশনস, আমরা লঞ্চের দিকে এগোচ্ছি। কুনহাল প্রথমবার গভীর শ্বাস নিল, কিন্তু বাইরে আকাশে কিছু অন্যই লেখা ছিল। লঞ্চ প্যাডের বাইরে হাওয়া এখন তীব্র নয়, আক্রমণাত্মক হয়ে গেছে। উঁচু উঁচু মেঘ একে অন্যের সাথে ধাক্কা খাচ্ছে। সমুদ্রের ওপরে সাদা ফেনা দেখা যাচ্ছে। আবহাওয়ার আডারে লাল আর কমলা রং ছড়িয়ে গেছে। টি 9 মিনিটস। উইন্ড শিয়ার 65 কিলোমিটার প্রতি ঘন্টা পার করে গেছে। আবহাওয়া অফিসারের আওয়াজ কাঁপছিল। এটা আমাদের ডিজাইন লিমিটের বাইরে। কন্ট্রোল রুমে কিছু লোক মাথা নিচু করল। এটা সেই মুহূর্ত যেখানে অধিকাংশ মিশন শেষ হয়ে যায়। অনিরুদ্ধ বর্মা কুনহালের দিকে দেখল। এখনও কিছু বলবি? কুনহাল জানালার দিকে এগোল। দূরে লঞ্চ প্যাডে দাঁড়ানো রকেট হাওয়ায় হালকা হালকা দুলছে, যেন শ্বাস নিচ্ছে। স্যার, কুনহাল বলল, আপনি কখনো সেতুর ওপর দাঁড়িয়ে নদী দেখেছেন? কোনো উত্তর এলো না। যদি জল সোজা ধাক্কা খায়, তাহলে সেতু ভেঙে যেতে পারে। কিন্তু যদি তাকে বয়ে যাওয়ার পথ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই জল সেতুকে ধরে রাখে। সে স্ক্রিনের দিকে ইশারা করল। রকেট এখন হাওয়ার সাথে লড়াই করার চেষ্টা করছে। যদি আমরা প্রথম 20 সেকেন্ডে অ্যাঙ্গেল অফ অ্যাট্যাক বদলে দিই, তাহলে হাওয়া তাকে ধাক্কা দেবে না, তুলবে। একটা সিনিয়র বিজ্ঞানী বলল, এটা বইয়ে লেখা নেই। কুনাল শান্তস্বরে বলল, স্যার, আমি বই পড়িনি, আমি ঘুড়ি উড়িয়েছি। টি 6 মিনিটস। অনিরুদ্ধ বর্মা টেকনিক্যাল টিমের দিকে দেখল। কতটা বদলাতে হবে? 2 ডিগ্রি।
কুণাল বলল, আর প্রথম 15 সেকেন্ডের জন্য থ্রাস্ট ভ্যাক্টরিংকে হাওয়ার সাথে ছেড়ে দিতে হবে। ঘরে একটা লম্বা চুপচাপ ছড়িয়ে গেল। যদি এটা ভুল হয়, কেউ বলল, তাহলে রকেট ঘুরে যেতে পারে। কুণাল মাথা নাড়ল, আর যদি ঠিক হয় তাহলে হাওয়া আমাদের জন্য কাজ করবে। T4 মিনিটস। অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করল, তারপর মাইক তুলল। অ্যাঙ্গেল অফ অ্যাটাক 2 ডিগ্রি বদলানো হবে। লঞ্চ প্রোফাইল আপডেট করো। কমান্ড পাস হয়েছে। স্ক্রিনে নতুন গ্রাফ উঠে এলো। T2 মিনিটস। কুণাল এখন একদম চুপ। তার আঙ্গুল তার পকেটে কোনো অদৃশ্য ঘড়ির ডোর ধরেছিল। T10, 9। লঞ্চ প্যাড থেকে ধোঁয়া উঠতে লাগল। 5, 4। হাওয়া একটা তীব্র ঝাপটায় ধাক্কা খেল। রকেট হালকা ঝুঁকে গেল। 3, 2, 1। মাটি কাঁপল, আগুন ফুটল, রকেট ওপরে উঠল। প্রথম 5 সেকেন্ডে সে হাওয়ার সাথে লড়াই করতে দেখা গেল। তারপর হঠাৎ যেন কেউ ঠিক ধরিয়ে দিয়েছে। রকেট সোজা হতে লাগল। হাওয়া তার পাখার নিচ দিয়ে যেতে লাগল। এটা স্টেবল হচ্ছে, কেউ চিৎকার করে বলল। ম্যাক্স কিউ পাসিং। স্ক্রিন সবুজ হতে লাগল। কুণাল চোখ বন্ধ করল। স্টেজ 1 সেপারেশন সাকসেসফুল। তালি বাজল না, কেউ চিৎকার করল না। সবাই শুধু স্ক্রিন দেখতে রইল, কারণ এটা সেই মুহূর্ত যেখানে অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে। অনিরুদ্ধ বর্মা কুণালের দিকে দেখল, তাদের আওয়াজ ভেঙে গেল। তুই হাওয়াকে নিজের করে নিয়েছিস। কুণাল ধীরে বলল, না স্যার, আমি শুধু তাকে বুঝিয়েছি। স্যার, ফিউল কনজামশন অনুমানের থেকে একটু বেশি। অনিরুদ্ধ বর্মা সতর্ক হয়ে উঠল। কতটা? 0.6%। উত্তর এলো। ঘর আবার সতর্ক হয়ে গেল। ছোট ভুল বড় পরিণাম। কুণাল কাউকে না জিজ্ঞাসা করে বলল, স্যার, এটা ভুল নয়। সবার নজর তার দিকে ঘুরে গেল। তুই আবার? একটা পাওয়াজে বিরক্তি ছিল। কুণাল শান্ত রইল। যখন হাওয়া রকেটকে তুলেছে, তাহলে ইঞ্জিন কম নয়, বেশি কাজ করেছে। এখন সিস্টেম সেই হিসেবে ভারসাম্য খুঁজছে। অনিরুদ্ধ বর্মা তুরন্ত জিজ্ঞাসা করল, তাহলে সমাধান? কিছু বদলাবেন না? কুণাল বলল, যদি আপনারা এখন ঠিক করার চেষ্টা করেন, তাহলে অসমতুল্য তৈরি হবে। এটা শুনে অনেকে অস্বস্তি হয়ে গেল। ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কিছু অদেখা ছেড়ো না, কিন্তু এখানে নিয়ম বদলে গেছে। T+11 মিনিট। অরবিট ইনজেকশন শুরু হলো। সবার শ্বাস থেমে গেল। সেকেন্ড কেটে যেতে লাগল। স্ক্রিনে একটা গোল রেখা বানালো। তারপর শব্দ উঠে এলো, পেলোড সাকসেসফুলি ইনসার্টেড ইনটু অরবিট। কয়েক মুহূর্ত কেউ বলল না। তারপর একটা চেয়ার সরল, তারপর দ্বিতীয়। ধীরে ধীরে পুরো কন্ট্রোল রুম দাঁড়িয়ে গেল। তালি এবার জোরে বাজল, কিন্তু এটা উদযাপনের শব্দ নয়, এটা স্বস্তির শব্দ ছিল। অনিরুদ্ধ বর্মা কুণালের দিকে এলো। তিনি কিছু বলল না, শুধু দুটো হাত জোর করল। ঘরে বসা বিজ্ঞানীরা, যারা জীবনভর প্রশ্নের উত্তর দিয়েছে, আজ একটা বাচ্চার সামনে নীরব ছিল। তোমাকে জানা আছে? অনিরুদ্ধ বর্মা বলল, তুই শুধু রকেট বাঁচাসনি, তুই আমাদের সীমা দেখিয়েছিস। কুণাল মাথা নিচু করল। স্যার, আমি শুধু চাইনি যে এতটা বড় স্বপ্ন ভেঙে যাক। বাইরে মিডিয়া জড়ো হয়ে গেছে, নাম জিজ্ঞাসা করা হচ্ছে, মুখ খোঁজা হচ্ছে, কিন্তু ভিতরে কন্ট্রোল রুমে একটা আরও সিদ্ধান্ত হওয়া বাকি ছিল। এটা সিদ্ধান্ত রকেটের নয়, এটা কুণালের ভবিষ্যতের ছিল। কন্ট্রোল রুমের বাইরে শব্দ বাড়তে থাকল। ক্যামেরা, মাইক, নিরাপত্তাকর্মী সব একসাথে। প্রত্যেকে জানতে চায় সেই মিশনকে বাঁচানো কে ছিল। কিন্তু কন্ট্রোল রুমের ভিতর মাহৌল একদম অন্য। এখানে কোনো স্লোগান নেই, কোনো তালি নেই। এখানে শুধু একটা প্রশ্ন ঘুরছে, এখন পরে কি? অনিরুদ্ধ বর্মা দরজা বন্ধ করার ইশারা করল। মিডিয়াকে এখন অপেক্ষা করতে দাও। তিনি বলল, প্রথমে আমাদের এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঠিক কি করতে চলেছি। কুণাল চেয়ারের কিনারায় বসেছিল। সে প্রথমবার চারদিকে মনোযোগ দিয়ে দেখল। এই সেই লোকেরা যারা কয়েক ঘন্টা আগে তাকে সন্দেহের চোখে দেখছিল, এখন সেই লোকেরা চুপ ছিল। একটা সিনিয়র বিজ্ঞানী খাকিয়ে বলল, কাগজে তার কোনো অস্তিত্ব নেই, না স্কুল রেকর্ড, না পরিচয়পত্র, না ঠিকানা। ঘরে হলচল হল। তাহলে কি? অনিরুদ্ধ বর্মা কঠিন আওয়াজে বলল, কি যোগ্যতার জন্য ফাইল নম্বর দরকার? একটা আরও অফিসার বলল, স্যার, নিয়ম আছে, আমরা কাউকে এমন ভিতরে রাখতে পারি না। কুণাল মাথা তুলল। স্যার, সে ধীরে বলল, আমাকে এখানে রাখার দরকার নেই। আমি শুধু চাই যে অন্য কোনো বাচ্চা মেশিনের ভুলে না মরে। ঘরে এক মুহূর্ত নীরবতা ছড়িয়ে গেল। তোমার মা বাবা? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞাসা করল। মা নেই, কুণাল বলল। আর বাপু? জানি না, হয়তো কোথাও কোনো ফ্যাক্টরিতে এখনও কাজ করছে, বা হয়তো না। এটা প্রথমবার ছিল যখন তার আওয়াজ একটু ভেঙেছে। অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিল। যদি আমরা তোমাকে পড়ার সুযোগ দিই? তিনি জিজ্ঞাসা করল। ঠিক স্কুল, ঠিক ট্রেনিং, ঠিক পথ? কুণাল কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, স্যার, আমাকে বইয়ের থেকে ভয় লাগে না। আমাকে শুধু এটা ভয় যে কোথাও আমি আবার কোনো বাঁধের বাইরে না দাঁড়িয়ে দেওয়া হই।
এটা কথা কোনো রিপোর্টে লেখা যায় না, কিন্তু এই ঘরের প্রত্যেক মানুষ তাকে অনুভব করেছে। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হল, কাগজ নয়, প্রথমে মানুষ। কুণহালকে অস্থায়ী পরিচয় দেওয়া হলো, তার থাকার জায়গা নির্ধারিত হলো, আর সবচেয়ে বড় কথা, তাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হলো যে এই দরজা এখন তার জন্য বন্ধ হবে না। বাইরে অনিরুদ্ধ বর্মা মিডিয়ার সামনে এলো, তিনি নাম নিল, মুখ দেখালো, কিন্তু কাহিনী পুরো বলল না, কারণ আসল কাহিনী ক্যামেরার জন্য নয়, সেই কাহিনী একটা ছেলের জন্য ছিল যে কবারে স্বপ্ন খুঁজত। যদি আপনারা এই কাহিনী পছন্দ করেন তাহলে লাইক করুন, এটাকে আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই কাহিনী প্রত্যেক সেই মানুষের কাছে পৌঁছায় যে স্বপ্ন দেখে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই হৃদয়ের সাথে যুক্ত সত্যি লাগা কাহিনী আমরা পরেও নিয়ে আসব। আর হ্যাঁ, কমেন্টে লিখুন আপনারা এই কাহিনী আপনার কোন গ্রাম বা শহর থেকে দেখছেন। আমাদের জেনে খুব আনন্দ হবে যে আমাদের আওয়াজ দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে। ধন্যবাদ, মিলব পরের কাহিনীর সাথে।